সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে। আমি মোহাম্মদ আবু সায়েম, সহকারী প্রধান শিক্ষক, রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ইংরেজি বিষয়ের গ্রামার থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব এবং আমার আজকের টপিকটি হলো ভয়েস। আমি জানি এই ভয়েসটি সবার খুবই পরিচিত এবং তোমরা এটা ষষ্ঠ শ্রেণী থেকে এটা দেখো এবং করে আসছো। তারপর আমরা যখন খাতা মূল্যায়ন করতে যাই তখন দেখি কিছু কিছু শিক্ষার্থী এমন কিছু ভুল করে যে ভুলগুলো আসলে প্রত্যাশিত নয়। তো ভুলগুলো করার যে কারণ, সেই কারণটা হচ্ছে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা সেটাকে যথাযথভাবে বুঝে করার চেষ্টা করো না, অথবা হতে পারে তোমরা কিছু নিয়মকানুন মুখস্থ করো, অথবা তোমরা কিছু কমন সেন্টেন্সকে বারবার প্র্যাকটিস করে সেটাকে আয়ত্ত করার চেষ্টা করো। তো আমি বলবো এইসব হচ্ছে ভুল পদ্ধতি। ভয়েসকে বুঝতে হলে তোমাকে যে কয়েকটা ধাপ একটার পর একটা অতিক্রম করতে হবে বা যে কয়েকটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেই কয়েকটার মধ্যে প্রথম হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে অর্থাৎ টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, সে 12টা স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে ধারণা রাখতে হবে। তারপর আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে যাই তখন ওখানে একটা বিষয় থাকে যে অক্সিলারি ভার্বের ব্যবহার টেন্স অনুসারে। তাহলে টেন্স অনুসারে প্যাসিভ ভয়েসে কী কী অক্সিলারি ভার্ব বসতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা লাগবে। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটা ধারণা লাগবে। এই কয়েকটা বিষয় যদি তোমরা বুঝতে পারো তাহলে ভয়েসে কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা ভয়েস। আমি ভয়েস এর সংজ্ঞায় যাওয়ার আগে কয়েকটা সেন্টেন্স দিয়ে তোমাদের একটু ধারণা দিতে চাই। দেখো, আমি এখানে প্রথমে 3টা সেন্টেন্স লিখেছি। প্রথমটা হচ্ছে উই ইট রাইস। সেটাকে আমি আবার আরেকভাবে লিখেছি, সেটা হচ্ছে কি রাইস ইজ ইটেন বাই আস। উই ইট রাইস, হ্যাঁ, এটা বাংলা অর্থ হচ্ছে আমরা ভাত খাই। এখানে দেখো এই উই এটা হলো সাবজেক্ট, ইট এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এই খাওয়ার কাজটি করছে মূলত উই। ঠিক পরের সেন্টেন্সটিতে দেখো রাইস ইজ ইটেন বাই আস। ইট ভার্বটা আছে তবে একটু ভিন্ন রূপে, আর এই সেন্টেন্সে যে উইটা ছিল সেটা এখানে অবজেক্টের অবস্থানে চলে এসেছে এবং সে তার রূপটাকে পরিবর্তন করেছে, অর্থাৎ অবজেক্টের রূপ ধারণ করে সে অবজেক্টের অবস্থানে চলে গিয়েছে। এখন এই যে সেন্টেন্সটা আমরা ভাত খাই, রাইস ইজ ইটেন বাই আস, ভাত আমাদের দ্বারা খাওয়া হয়, আসলে দুটো সেন্টেন্সেই কিন্তু কাজ করছে একই জনে। অর্থাৎ এখানে কাজ করছে উই, এখানেও কাজটা কিন্তু উইর দ্বারা হচ্ছে, তবে একটু ভিন্নভাবে হচ্ছে। সেটা কীরকম? অর্থাৎ এখানে সাবজেক্ট তার সঠিক অবস্থানে থেকে কাজটি সম্পন্ন করছে, আর এখানে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গিয়ে অবজেক্টের রূপ ধারণ করে কাজটিকে পরোক্ষভাবে সমাধান করছে, পরোক্ষভাবে করছে। এখানে হলো পার্থক্য, কিন্তু দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু সেম। এখানেও আমরা ভাত খাই, এটার মানে আমরা ভাত খাই, তবে এটাকে একটু ভিন্নভাবে বলা হচ্ছে, ভাত আমাদের দ্বারা খাওয়া হয়। একইভাবে এখানে দেখো দে ওয়ার ড্রয়িং পিকচার্স, তারা ছবি আঁকছিল। পিকচার্স ওয়ার বিং ড্রন বাই দেম, তাদের দ্বারা ছবি আঁকা হচ্ছিল। আই ক্যান সলভ ইট, আমি এটা সমাধান করতে পারি। ইট ক্যান বি সলভড বাই মি, এটা আমার দ্বারা সমাধান হতে পারে। তাহলে এই যে সেন্টেন্স, দুটো সেন্টেন্স জোড়া জোড়া যে সেন্টেন্সগুলো, এই জোড়া সেন্টেন্সের মিনিংটা কিন্তু সেম, অর্থাৎ কাজটা কিন্তু
এই প্রথমটাতে যে করছে দ্বিতীয়টাতেও সেই করছে, কিন্তু অবস্থানটা পরিবর্তন করে অন্য জায়গা থেকে করছে। অর্থাৎ সে তার যে জায়গায় থেকে সক্রিয়ভাবে করার কথা সেই জায়গায় না থেকে, সক্রিয় না থেকে কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় গিয়ে অন্য অবস্থানে গিয়ে সে কাজটা করছে। এই যে আমরা এখানে এই ভার্বটা আর এই ভার্বটার যে রূপ, এটার একটা রূপ, এটার আরেকটা রূপ, এই যে রূপের পরিবর্তন, এটা হচ্ছে সাবজেক্টের অবস্থানের কারণে। তাহলে এখান থেকেই তোমরা ধারণা পেতে পারো যে ভয়েসটা অ্যাকচুয়ালি কী জিনিস। ভয়েস হচ্ছে ভার্বের একটা রূপ, যে রূপটা বলে দেয় সাবজেক্ট সক্রিয় নাকি সাবজেক্ট নিষ্ক্রিয়। যে ভার্বটা দেখলে, যে ভার্বটার অর্থ করতে গেলে, যেই ভার্বটা সম্পর্কে আমরা জানতে পারলে যে আমরা বুঝতে পারি যে সাবজেক্ট সক্রিয় অবস্থানে থেকে কাজ করছে নাকি সাবজেক্ট অন্য একটা অবস্থান থেকে নিষ্ক্রিয় অবস্থায়, মানে দৃশ্যমান নিষ্ক্রিয় কিন্তু কাজটা সে ঠিকই করছে। এই যে ক্রিয়ার প্রকাশের যে ভিন্ন ভিন্ন ধরন, এটাই হচ্ছে ভয়েস। তাহলে আমরা সহজে বলতে পারি ভয়েস হচ্ছে ভার্বের একটি রূপ, যে রূপটাই বলে দেয় সেই সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয়। এখন দেখো এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে জোড়ায় লিখেছি, অর্থাৎ এখান থেকে এটা এসছে। তার মানে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে ভয়েসটা দুই প্রকার। যেই সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় অবস্থায় আছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেই সেন্টেন্সে সাবজেক্টটা অবজেক্টের অবস্থানে থেকে দৃশ্যমান নিষ্ক্রিয় থেকে কাজটাকে পরোক্ষভাবে করছে সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এই আলোচনা থেকে আমরা পাচ্ছি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হচ্ছে এখানে আমরা বলবো সাবজেক্ট সক্রিয়, আর এখানে হচ্ছে সাবজেক্ট নিষ্ক্রিয়। তবে সেটাকে আমরা সরাসরি নিষ্ক্রিয় না বলে দৃশ্যমান বলবো, দৃশ্যমান নিষ্ক্রিয়। এই হচ্ছে ভয়েসের প্রকারভেদ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা এর আগে যে তিনটা সেন্টেন্স দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্সের পর যে সেন্টেন্সটা আমি দেখিয়েছি ওই সেন্টেন্সে কিভাবে আসলো, কোন কোন নিয়ম এখানে পালন করা হয়েছে, যেসব নিয়মের কারণে সেন্টেন্সগুলোকে আমরা ভিন্নভাবে লিখতে পেরেছি, সেগুলো জানাই হচ্ছে মূল কাজ। এখন আসো এই ভয়েসটাকে সঠিকভাবে করতে গেলে আমাদের কোন কোন উপাদানগুলো একটু ভালোভাবে জানতে হবে। এগুলো সম্পর্কে আমাদের একটু প্রাথমিক ধারণা লাগবে। তার মধ্যে টেন্স, অর্থাৎ টেন্স কেন, কারণ ভার্বটা কোন টেন্সে আছে সেটা তোমাকে আগে জানতে হবে, তারপর সেটাকে প্যাসিভ ভয়েস করার জন্য তোমার প্রয়োজনীয় নিয়মগুলো তুমি পালন করতে পারলে তারপর তুমি সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে ভার্বের টেন্সটাকে শনাক্ত করা। তাহলে টেন্স আমরা প্রধানত তিন প্রকার পাই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওগুলোকে আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেই হিসেবে আমরা পাচ্ছি টোটাল 12টা স্ট্রাকচার। এই 12টা স্ট্রাকচারের মধ্যে আমরা আলোচনা করব 9টা স্ট্রাকচার। অর্থাৎ আমরা এখানে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো বাদ দেব, কারণ পারফেক্ট কন্টিনিউয়াসের গ্রামাটিক্যালি প্যাসিভ করা গেলেও এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি এগুলো প্যাসিভ হয় না, অর্থাৎ প্যাসিভ করলেও সেগুলো অর্থবোধক প্যাসিভ নয়। সেই কারণে আমরা যেগুলো যে পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট 9টাকে করব, অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। প্রথমে আসি ইনডেফিনিটগুলো। আমি একটু জাস্ট মুখে আলোচনা করে যাচ্ছি, এই বিষয়গুলো তোমাদের নিশ্চয় আগে পড়া আছে, বা আগে পড়া না থাকলেও তোমরা অবশ্যই এই ক্লাসের পরে আগে টেন্সটা পড়ে নেবে,
তারপর তোমরা অন্যান্য কাজগুলো করবে। তাহলে দেখো, প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট, এটার স্ট্রাকচারটা কীরকম? প্রথমে সাবজেক্ট বসে, তারপর মূল ভার্বটা বেস ফর্মে থাকে, এরপর অবজেক্ট বসে। ফার্স্ট ইনডেফিনিটটা কীরকম? ফার্স্ট ইনডেফিনিট হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। ফিউচার ইনডেফিনিট প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। কন্টিনিউয়াসগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এরপরে ভার্বের আইএনজি রূপ এবং এরপর হচ্ছে অবজেক্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, এরপর হচ্ছে মূল ভার্বের আইএনজি ফর্ম এবং এরপরে হচ্ছে অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি এবং এরপরে মূল ভার্বের আইএনজি ফর্ম এবং সবশেষে অবজেক্ট। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এরপরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং এরপর হচ্ছে অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, এরপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং এরপর হচ্ছে অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং এরপর অবজেক্ট। দেখো, এখানে কিছু কমন জিনিস আছে, অর্থাৎ আমরা এই যে যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে চিন্তা করো, কন্টিনিউয়াসের মেইন ভার্বটা কিন্তু আইএনজি ফর্মে হবে এবং এর আগে তোমার বি ভার্ব বসবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি উইল বি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আসো, পারফেক্ট টেন্সের মূল ভার্বটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকবে, তিনটাতেই একই রকম। তবে তার আগে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসবে। প্রেজেন্ট পারফেক্টে বসবে হ্যাভ বা হ্যাজ, ফার্স্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে বসবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আর ইনডেফিনিটে মূল ভার্বটা বেস ফর্মে থাকবে প্রেজেন্ট ইনডেফিনিটে, আর ফার্স্ট ইনডেফিনিটে হবে সেটা ফার্স্ট ফর্ম এবং ফিউচার ইনডেফিনিটে সেটা বেস ফর্মে বসবে, তবে তার আগে একটা শ্যাল বা উইল বসবে। মনে রাখবে, ফিউচার টেন্স মানে হচ্ছে শ্যাল বা উইলের ব্যবহার, অর্থাৎ এখানে যেই টেন্স হোক না কেন প্রথমে তোমাকে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসাতেই হবে, সেটার সাথে বাড়তি যা বসার সেটা টেন্স অনুসারে বসবে। তাহলে এই হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা। এরপর আমরা অক্সিলারি ভার্ব আর একটু পরে বিস্তারিত জানব, তারপর আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আমরা একটু দেখে নেব ওই যে সাবজেক্ট এবং অবজেক্টের রূপগুলো। আমরা একটু লিখি সাবজেক্ট অবজেক্ট। দেখো, ফার্স্ট পার্সনে আই, এটা হবে এখানে মি, উই, এটা হবে আস, এরপরে দেখো ইউ, এটা এখানে হবে ইউ, হি, এটা হবে হিম, শি, এটা হার, ইট, এখানে ইট থাকবে, দে, এটা দ্যাম হবে। একটা নাম লিখি, যেমন মনে করো সাজু, এটা এখানে সাজু হবে। একটা প্লুরাল নাউন লিখি, যেমন বয়েজ, এটা এখানে বয়েজ হবে। একটু খেয়াল করো, যে দুটো নাউন আমি এখানে লিখেছি, নাউনের সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ একই। তাহলে নাউন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যেখানেই বসুক না কেন একই স্পেলিং থাকবে, তবে অবস্থান অনুসারে তাদেরকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বলবো। প্রোনাউনের মধ্যে একটু খেয়াল করো, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, তার মধ্যে আই, মি হবে, উই, আস হবে, ইউ, এটা সেকেন্ড পার্সন। এটা উভয় জায়গায় একই বানান, সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে এখানে আমরা অবস্থান অনুসারে তাদেরকে শনাক্ত করব। অর্থাৎ যদি মূল ভার্বের আগে থাকে তাহলে সেটা সাবজেক্ট হবে, মূল ভার্বের পরে থাকলে সেটা হবে অবজেক্ট। থার্ড পার্সনের মধ্যে হি, এটা হিম হবে, শি, হার হবে, ইট একই থাকবে, ইটের সাবজেক্ট অবজেক্ট রূপ সেম। তারপর দে হবে, দেম। এগুলো একটু জানা থাকতে হবে, কারণ এগুলো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। এখন আমরা একটু দেখে নেব যে অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্বগুলো প্রয়োজন হয় সেগুলোর টেন্স অনুসারে একটা তালিকা।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অক্সিলারি ভার্বের তালিকা। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমি আরেকবার বলছি, দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসবে অ্যাম অথবা ইজ অথবা আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ বা আর, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিইং আর বিইং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এইভাবে বিভিন্ন টেন্সে এই অক্সিলারি ভার্বগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। আবার এখানে কিন্তু অপশন আছে, এই যেমন এখানে অ্যাম ইজ আর, তাহলে কোনটা কোথায় বসাবো, এটা একটা নিয়ম আছে। এটার জন্য তোমাকে যেতে হবে সাবজেক্টের পার্সন এবং নাম্বারে। আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। যখন আমরা এগুলোকে সিঙ্গুলার প্লুরালে ভাগ করব, তো সেই হিসেবে আমরা টোটাল সাবজেক্টকে 5 ভাগে ভাগ করতে পারবো, 5 ভাগে। তাহলে কীভাবে দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন কিন্তু একটা হয়, সেটা প্লুরাল নাম্বার হিসাব করতে হবে। তাহলে এই হিসেবে আমরা 5 ধরনের সাবজেক্ট পাবো। আমি আবার বলছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, এই 5 ধরনের সাবজেক্ট আছে, এর বাইরে নাই। এখন দেখো এম ইজ আরের মধ্যে কোনটা কোথায় বসবে। এম বসবে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে, অর্থাৎ শুধুমাত্র আই এর সাথে। ইজ বসবে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, এটা হি হতে পারে, শি হতে পারে, বা যে কোনো একটা সিঙ্গুলার নাম হতে পারে। এই আর বসবে অবশিষ্ট 3টা সাবজেক্টের সাথে। এখন অবশিষ্ট 3টা সাবজেক্ট কী কী আছে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এগুলোর সাথে বসবে আর। এখানে দেখো ওয়াজ আর ওয়ার আছে। সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে বসবে ওয়াজ, প্লুরাল সাবজেক্টগুলোর সাথে বসবে ওয়ার। সিঙ্গুলার সাবজেক্ট দুইটা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। এই দুইটা সাবজেক্টের সাথে বসবে ওয়াজ, বাকি প্লুরালগুলোর সাথে বসবে ওয়ার। শ্যাল বি, উইল বি, এখানে হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বি, সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেভাবে এম ইজ আর বসে, ঠিক একইভাবে এম বিইং, ইজ বিইং, আর বিইং বসবে। যেভাবে এখানে ওয়াজ ওয়ার বসে, ঠিক একই সাবজেক্টের সাথে ওয়াজ বিইং বা ওয়ার বিইং বসবে। যেভাবে এখানে তোমার শ্যাল বি, উইল বি বসছে, ঠিক একইভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিইং, উইল বি বিইং সেই ধরনের সাবজেক্টের সাথে বসবে। এখন আসো হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে তোমার এইখানে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে আমরা শুধু এটা মনে রাখলে হবে, হ্যাজ বিন কোথায় বসে। হ্যাজ বিন বসে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের সাথে। কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে তখন বসবে হ্যাজ বিন, বাকি 4টার সাথে বসবে হ্যাভ বিন। হ্যাড বিন, এখানে বিকল্প কোনো অপশন নাই, যার কারণে হ্যাড বিন সকল সাবজেক্টের সাথে বসতে পারবে। আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটাও ওই কথাটা, শ্যাল ফার্স্ট পার্সনে, উইল সেকেন্ড এবং থার্ড পার্সনে। তাহলে এইভাবে বেশি কিছু কিন্তু নাই, কমন জিনিস, একদম কমন জিনিস। এম ইজ আর কোথায় বসে সেটা জানবে, ওয়াজ আর কোথায় বসে সেটা জানবে, শ্যাল বি, উইল বি, এই 3টা জানলে এই 3টা জানা হয়ে যাবে। আর এই 3টা একটু বাড়তি মনে রাখতে হবে, অর্থাৎ হ্যাভ বিন আর হ্যাজ বিন। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, বাকিগুলোর সাথে হ্যাভ বিন। হ্যাড বিন সকল, এখানে মনে রাখার কিছুই নেই, কারণ সকল সাবজেক্টের সাথে এখানে একটাই হ্যাড বিন, কোনো বিকল্প নাই। আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটার মতোই। তাহলে খুব বেশি কিছু নাই যেগুলো তোমাদের একদম বেশি মেমোরিতে রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো একটু এভাবে ভালোভাবে খেয়াল করলে তোমরা আশা করি এগুলোর খুব সহজে প্রয়োগ করতে পারবে। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি, তোমার অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তখন কি করতে হয়। এর বাইরে আরেক ধরনের আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, এটাকে আমরা বলবো নাম্বার 10 মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, অট টু, ডেয়ার, নিড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তখন তোমাকে ওই মোডালের সাথে একটা বি যোগ করে দিতে হবে। যেমন ধরো মেয়ে আছে অ্যাক্টিভ ভয়েসটাতে, তখন প্যাসিভ ভয়েসে তোমাকে কী করতে হবে, মেয়ের পর একটা বি দিতে হবে। ঠিক একইভাবে ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি, এভাবে মোডালের সাথে একটা বি যুক্ত হবে প্যাসিভ ভয়েসে।
তো এই হলো অক্সিলারি ভার্বের তালিকা, যেগুলো আমরা প্যাসিভ করার সময় যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আমরা ব্যবহার করব। এবার আসো মূল আলোচনায়। তাহলে দেখো, এতক্ষণ আমি তোমাদেরকে যেগুলো বলেছি সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ করার পূর্বশর্ত, যে বিষয়গুলো তোমাকে আগেই জেনে রাখতে হবে, সেগুলোই আমি এতক্ষণ তোমাদেরকে ধারণা দিলাম। আমরা কিন্তু মূল আলোচনায় এখনও যাইনি, এখন যাব। অর্থাৎ এতক্ষণ আমরা তোমাদেরকে প্রস্তুত করেছি, আমি তোমাদেরকে প্রস্তুত করেছি কি কি এলিমেন্টস লাগবে সেগুলোর ধারণা দিয়ে। এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। তাহলে আমরা একটু লিখি, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম, এগুলোকে আমরা সাধারণ নিয়ম বলতে পারি। আমি 4টা নিয়ম দেব, শুধু 4টা নিয়ম। এই 4টা নিয়ম হচ্ছে বেসিক রুল, বেসিক নিয়ম, যেগুলো তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে সহায়তা করবে। কি বললাম? অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে, এবং অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। এটা আমরা লিখি অক্সিলারি ভার্ব। এটা কি? তুমি যে সেন্টেন্সটাকে প্যাসিভ করবে সেই সেন্টেন্সে অবজেক্টটা প্যাসিভ এসে সাবজেক্ট হবে। এই সাবজেক্টের পরে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেটা বসাবার ক্ষেত্রে তোমাকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, প্রথমে সেন্টেন্সের টেন্সটা কি, প্রথমে টেন্স শনাক্ত করতে হবে। এরপর যে সাবজেক্টের পরে বসাবে সেই সাবজেক্টের পার্সন কি, কোন নাম্বারে আছে, এটার সাহায্যে তুমি খুব সহজে শনাক্ত করতে পারবে কোন অক্সিলারি ভার্বটা ওখানে বসবে। কারণ একটু আগে আমরা আলোচনা করেছি কোন ধরনের পার্সনের সাথে, কোন ধরনের নাম্বারের সাথে, কোন ধরনের টেন্সে গিয়ে কোনটা অক্সিলারি ভার্ব বসে, সেটা আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি। তাহলে সেটা এখান থেকে নিতে হবে। এটা প্যাসিভ ভয়েসের অন্যতম পূর্বশর্ত। প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি অলওয়েজ ফার্স্ট পার্টিসিপল হবে। মূল ভার্বটি কিন্তু, মূল ভার্বটি, এই যে মূল ভার্বটি, এটা গিয়ে ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপ নেবে। এরপরে নাম্বার 4, লাস্ট ওয়ান, প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে একটি প্রিপোজিশন বসে। প্রিপোজিশন, এই প্রিপোজিশন সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাই দেখি, তবে সব প্যাসিভ ভয়েসে যে বাই বসবে এমন না। বাই বসতে পারে, অ্যাড বসতে পারে, উইথ বসতে পারে, টু বসতে পারে, ফর বসতে পারে ইত্যাদি। এই ধরনের একটা কি বসবে, প্রিপোজিশন বসবে। এই চারটা নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক নিয়ম, মৌলিক নিয়ম। আমি আরেকবার বলছি, 1 নম্বর নিয়মটা কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম কি, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, এবং সেই অক্সিলারি ভার্ব বসাবার সময় তোমাকে বিবেচনা করতে হবে অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে, এবং তুমি যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসাবে সেই সাবজেক্টটা কোন পার্সনে আছে, সেটা কোন নাম্বারে আছে। 3 নম্বরটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল হতে হবে। ওটা অ্যাক্টিভ ভয়েসে যেই রূপেই থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে এনে সেটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। 4 নম্বর নিয়মটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন বসে। এখানে মনে রাখবে অনেক সময় অবজেক্ট ব্যবহার নাও করতে হতে পারে, তো যদি অবজেক্ট ব্যবহার না হয় তাহলে প্রিপোজিশন বসবে না, এটা খুব সিম্পল কথা। আর যদি অবজেক্ট বসে তাহলে তার আগে একটা প্রিপোজিশন তোমাকে বসাতে হবে, এবং সেটা সেন্টেন্স উপযোগী একটা প্রিপোজিশন। কারণ আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে অপশন, অনেকে ধারণা করে যে কি সবসময় বাই দিয়ে এখানে কাজ চালিয়ে দেওয়া যায়। নো, সবসময় বাই দিয়ে কাজ হয় না, কখনো কখনো বাই ব্যতীত অন্য প্রিপোজিশনের ব্যবহার হয়। তার মধ্যে কিছু কমন প্রিপোজিশনের ব্যবহার আমি এখানে দিয়েছি তোমাদেরকে, এইগুলো ব্যবহার হতে আমরা দেখি। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব।
কয়েকটা এক্সাম্পল দেখব। দেখো, উই প্লে ফুটবল। এরপর হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এরপর হচ্ছে শি ইজ কুকিং রাইস। এখন আসো, আমি 3টা সেন্টেন্স লিখলাম। 3টা সেন্টেন্সকে আমরা তো রুল জেনে গেলাম, রুল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি কিভাবে করতে হবে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, প্রিপোজিশন বসবে, এইগুলো আমরা জেনে গেলাম। এখন আমি এই যে 3টা সেন্টেন্স এখানে লিখলাম, এখন আমাকে দেখতে হবে এই 3টা সেন্টেন্সের অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস করা যাবে কিনা। তো এতক্ষণ পরে সেই কথাটা কেন? কারণ এই বিষয়টাও তোমাদের জেনে রাখা দরকার। সকল ভার্বের প্যাসিভ হয় না, সব ভার্বকে প্যাসিভ করা যায় না। এখন প্রশ্ন হতে পারে কোন ভার্বকে প্যাসিভ করা যায়, কোন ভার্বকে প্যাসিভ করা যায় না। হ্যাঁ, এটার সহজ উত্তর হচ্ছে ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা যাবে, ইনট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা যাবে না। আচ্ছা, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এগুলো কী ভার্ব আবার? হ্যাঁ, আমরা ভার্বকে অবজেক্টের সাথে সম্পর্কের ভিত্তিতে 2টা ভাগে ভাগ করি, বা অবজেক্টের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা 2টো ভাগে ভাগ করি। একটাকে বলি ট্রানজিটিভ ভার্ব, আরটাকে বলি ইনট্রানজিটিভ ভার্ব। বাংলা যদি করি আমরা তাহলে সেটাকে বলতে পারি ট্রানজিটিভ মানে সকর্মক, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। এখানে কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখান থেকে বাংলা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এটা কি হতে পারে। যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট প্রয়োজন নেই সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভার্ব তার কাজটা সম্পূর্ণ করতে অবজেক্টের সাহায্য নিলে, সাহায্য অত্যাবশ্যক হলে সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর যদি অত্যাবশ্যক না হয়, এখানে অবজেক্টের সাহায্য ছাড়াই সে তার অর্থটাকে প্রকাশ করতে পারে, তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ। এখানে দেখো, উই প্লে ফুটবল। প্লে মানে খেলা। তাহলে এই আমরা এতটুকু বলার পরে যদি এখানে থেমে যাই তাহলে এটা অসম্পূর্ণ একটা বাক্য হবে। কেন? আমরা খেলি, এখানে শ্রোতার মনে প্রশ্ন আসতে পারে যে কি খেলি, আমরা কি খেলি, আপনারা কি খেলেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তখন আমাকে একটা খেলার নাম দিতে হবে। খেলার নামটা যতক্ষণ আমি এখানে না বলছি ততক্ষণ পর্যন্ত প্লে ভার্বটা অসম্পূর্ণ। এই কারণে এটাকে আমরা বলতে পারছি কি ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ভিটি, সংক্ষেপে লিখে ভিটি, ট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সটা দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ফ্লাই মানে হচ্ছে উড়া, পাখিরা আকাশে উড়ে। এই ফ্লাই ভার্বটা তার অর্থটাকে সম্পূর্ণ করার জন্য কোনো অবজেক্টের সাহায্য কিন্তু এখানে নেয়নি। হ্যাঁ, এখানে 3টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইন, একটা দি, একটা স্কাই। অনেকের ধারণা আছে যে ভার্বের পরে যা আছে তাই অবজেক্ট। না, ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট না। ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। এখানে ফ্লাই এর পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। ইন দ্য স্কাই যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। পাখিরা আকাশে উড়ে। তাহলে এখানে এই ফ্লাই ভার্বটার এমন কোনো কিছুর প্রয়োজন হয়নি যেটা না দিলে তার অর্থটা প্রকাশ পাবে না। তার মানে সে স্বাধীন একটা ভার্ব, তার অবজেক্টের প্রয়োজনে। এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ভিটিআই। এখানে কুক রান্না করে। কি রান্না করে? একটা কথা বলতে হবে, একটা উপাদানের, একটা বস্তুর, একটা রান্নার জিনিসের নাম বলতে হবে, তাইলে এটা সম্পূর্ণ হবে না। অথবা কী রান্না করছে এমন একটা প্রশ্ন থেকে যাবে। আরেকটা কথা বলে রাখি, তুমি অবজেক্ট আছে কি নেই এটা বের করার জন্য সহজভাবে আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। তোমরা ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করবে। যদি উত্তর পাও তাহলে অবজেক্ট আছে, যদি উত্তর না পাও তাহলে কোনো অবজেক্ট নাই। তাহলে কি বললাম? ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করবে, তাহলে উত্তরটা আসবে। উত্তর আসলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, উত্তর না আসলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন প্লে, খেলা করা। কি খেলে? উত্তর আসছে পিছন থেকে, ফুটবল। ফ্লাই, কি ফ্লাই? এখানে কোনো জবাব নেই, এখানে এমন কোনো কিছু নেই যেটা এই উত্তরটা দিতে পারবে, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। কুক, রান্না করে। কি রান্না করে? রাইস। তাহলে এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট এবং কুকটা হচ্ছে ট্রানজিটিভ। আর একটা সেন্টেন্স দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে আমরা মেড মানে তৈরি করা, মেক থেকে মেড। কি তৈরি করি? উত্তর আসে ক্যাপ্টেন। কাকে তৈরি করি?
হিম, এটার উত্তর আসে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে দুটো। তাহলে এমন সেন্টেন্সও তোমরা পাবে যে সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট দুটো আসবে, দুটো আসতে পারে। তখন একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আরেকটা অবজেক্টকে রেখে দিতে হবে। যেটা রেখে দেবে সেটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এগুলো আমরা সামনে আরও দেখব। এখন আমরা দেখি এগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব। নিয়মটা পালন করবো আমরা। এখন দেখো, অবজেক্ট সাবজেক্ট হবে, করলাম, একটা অক্সিলারি ভার্ব বসাবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ফুটবলের সাথে বসবে ইজ, ফুটবল ইজ, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে 3 নম্বর নিয়ম হচ্ছে ফার্স্ট পার্টিসিপল করতে হবে, করলাম, প্লেইড। এরপরে উইটা অবজেক্ট আকারে আস হবে, যেহেতু এখানে অবজেক্ট বসছে তাহলে এখানে একটা প্রিপোজিশন লাগবে। নর্মালি আমরা ব্যক্তির দ্বারা কাজ বুঝালে সেই ক্ষেত্রে বাই ব্যবহার করি। তাহলে এখন দেখো এই সেন্টেন্সে আমার ওই বেসিক রুলগুলো প্রয়োগ হয়েছে কিনা। আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, 1 নম্বর নিয়ম পাচ্ছি আমরা। 2 নম্বর নিয়ম বলা আছে তোমার অক্সিলারি ভার্ব লাগবে। এই যে অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম, এটা ব্যবহার করতে গিয়ে আমাকে টেন্স দেখতে হয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তারপর দেখতে হয়েছে আমার এই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার, এটা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা ওই সময় বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসাইছি। এরপরে প্লে, এই মূল ভার্বটার ফার্স্ট পার্টিসিপল করতে হবে, যেটা 3 নম্বর নিয়মে বলা আছে। 4 নম্বর নিয়মে বলা আছে যে অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হবে, বসিয়েছি। তাহলে এখানে 4টা বেসিক রুলই প্রয়োগ হয়েছে। এখন এটা হবে না, যেহেতু এটা ইনট্রান্সিটিভ ভার্ব, এটা হবে না। এটা হবে কারণ এটা ট্রান্সিটিভ ভার্ব। এটা আছে কোন টেন্সে? শি ইজ কুকিং রাইস, হ্যাঁ এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে রাইস, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হওয়াতে ইজ বিইং, কন্টিনিউয়াস হলে এম বিইং, ইজ বিইং, আর বিইং, তার মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বিইং। কুকের ফার্স্ট পার্টিসিপল কুকড। এরপরে বাই, শি থেকে হার। উই মেড হিম ক্যাপ্টেইন, এখানে আমরা এটাকে নেই, ব্যক্তিবাচকটাকে। হি, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ওয়াজ। মেইডের ফার্স্ট পার্টিসিপল মেইড। রিটেইনড অবজেক্টটা কোথায় বসবে? এটা মূল ভার্বের পরপরই বসে যাবে, ক্যাপ্টেইন বাই আস। তাহলে হি ওয়াজ মেইড ক্যাপ্টেইন বাই আস। একটা অবজেক্টকে আমরা সামনে এনেছি, আরেকটা অবজেক্টকে রেখে দিয়েছি। এটা থাকবে কোথায়? এটা মূল ভার্বের পরপর থেকে যাবে, এরপর বাই আস। এই হচ্ছে নিয়মের আলোকে কিছু উদাহরণ। আমি আজকে যে উদাহরণগুলো এখানে দিলাম এবং যে নিয়মগুলো আলোচনা করলাম, সেই নিয়মের আলোকে তোমরা যত ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে পারবে। অর্থাৎ তোমাদের মূলত যে 3 ধরনের সেন্টেন্সের কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই 3 ধরনের সেন্টেন্সকে তোমাকে প্যাসিভ করতে দেবে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেবে। তার মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কাজগুলো সেগুলো সহজে করা যাবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আলাদা কোনো নিয়ম নাই, এই নিয়মের আলোকেই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রূপে থাকে, এই স্ট্রাকচারে থাকে। প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এই স্ট্রাকচারে যে সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এইভাবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজগুলো করতে পারবে। আর ইন্টারোগেটিভ এবং তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, সেই সাথে আরও কিছু বিশেষ বিশেষ সেন্টেন্স আছে, বিশেষ বিশেষ কাজ আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসে আগে তোমরা কমপক্ষে 100টি অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করবে এবং আরও 50টি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার চেষ্টা করবে। তাহলে আমি নিশ্চিত তোমরা ভয়েস আর কখনোই ভুলবে না। তোমরা একবারে যদি বুঝতে না পারো, ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের যত ধরনের প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন উত্তর পাবে। এরপরও যদি কোনো কিছু আজকের এতটুকু আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে বলবে, আমি তাহলে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।